উইদাউট খালেদা জিয়া বিএনপির জন্য অতীতের যে কোনো সময়ের চাইতেই এই জিনিসটা সংকটাপূর্ণ হয়ে পড়বে বর্তমান নেতৃত্বের জন্য। আর বিএনপিকে যারা আক্রমণ করত শত্রু, তারা খালেদা জিয়াকে একজন শিল্ড হিসেবে মনে করতেন, প্রতিরক্ষাবহ হিসেবে। যেহেতু তিনি নাই, ফলে বিএনপির যারা প্রতিপক্ষ তারা এখন নির্বিচারে বিএনপির উপর নিষ্ঠুর আক্রমণ চালানোর চেষ্টা করবে। এখন সেটা বর্তমান নেতৃত্ব কিভাবে মোকাবেলা করে সেটি দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায় আজ স্মৃতিতে পরিণত হলো। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়ার জানাজায় রাজধানী ঢাকায় নেমে আসে মানুষের ঢল। জনসমুদ্র শব্দটিও যেন এই বিশালতার কাছে ম্লান হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় রচিত হলো আজ। আপোষহীন নেতৃত্ব, ক্ষমতা ও বিরোধিতার কঠিন পথ পেরিয়ে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন সময়ের প্রতীক। সমর্থন আর সমালোচনার ঊর্ধ্বে উঠে তিনি রেখে গেছেন এক গভীর রাজনৈতিক ছাপ। আজকের আলোচনায় আমরা স্মরণ করব তার জীবন, তার রাজনীতি এবং বাংলাদেশের ইতিহাসে তার অবস্থান নিয়ে। গণমানুষের নেত্রীর মহাপ্রস্থান এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনায় আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা। সেই সঙ্গে আরও আছেন AB আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আজকের বাস্তবতা যদি তুলে ধরি, আমরা দেখেছি পুরো রাজধানী যেন পরিণত হয়েছিল খালেদা জিয়ার জানাজার ময়দানে। এবং এই যে এত মানুষের সমাগম আমরা দেখেছি, কেউ কিন্তু নিশ্চিত করে বলতে পারেনি যে সেখানে কত মানুষের উপস্থিতি ছিল। আন্দাজ করে কেউ বলেছে 30 লাখ, কেউ বা বলেছে তার চেয়েও বেশি। যদিও আমি বলবো যে এখানে সংখ্যার হিসেবটা গৌণ, এবং নিশ্চিত সত্য একটাই, যেটি বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব জানাজা। খালেদা জিয়ার এই মহাপ্রস্থান কি বার্তা দিয়ে গেল? প্রথমত হলো, রাজনীতিতে যদি কোনো একটি মানুষের একটা উইল ফোর্স থাকে, তার দেশ এবং জাতির কল্যাণ করার জন্য তার মনের মধ্যে যদি একটা অন্তর্নিহিত ভাবনা থাকে, তাহলে মানুষ কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করে। বেগম জিয়া তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজপথের নেত্রী, সংসদে বিরোধী দলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী। এর বাইরে একজন মজলুম, মানে তার প্রতি অবিচার করা হয়েছে, এটা বাংলাদেশের একেবারে আপামর সাধারণ জনগণের মধ্যে একটি বদ্ধমূল ধারণা যে তিনি তার প্রাপ্য ন্যায় বিচার জীবদ্দশাতে পাননি। ফলে কি হলো, তিনি যখন একেবারে বার্ধক্যের চরম সীমায় পৌঁছে অসুস্থ হয়ে পড়লেন, তখন সারা বাংলাদেশের মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা, আবেগ তাকে ঘিরে আবর্তিত হতে থাকলো। একটা জিনিস দেখবো যে আমাদের দেশে সাধারণত যেটি হয় সেটি হলো, পরিণত বয়সে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন, তার ব্যাপারে মানুষের কিন্তু আগ্রহ থাকে না, এটা হলো ইন জেনারেল। কিন্তু উনি প্রায় 4.5 বছর ধরে অসুস্থ, এবং সেই 4.5 বছরের অলমোস্ট 500 ডেজ, 500 দিন তিনি শুধু হাসপাতালে ছিলেন। তো এত দীর্ঘ রোগ ভোগের পরেও তাকে কেন্দ্র করে রাজনীতি যেভাবে আবর্তিত হয়েছে, তাকে কেন্দ্র করে যেভাবে মানুষের আবেগ ভালোবাসা আবর্তিত হয়েছে, তিনি যেখানেই চিকিৎসাধীন ছিলেন হাজার হাজার নেতাকর্মী বলা লাগে নাই সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। এবং তার মৃত্যুর পরে যে জানাজাটা হলো, এখানে যে উপস্থিতি, এই উপস্থিতি বিএনপির নেতাকর্মীরাও, মানে যারা আছে তারা কল্পনা করতে পারেনি এত ব্যাপক সংখ্যায় উপস্থিত হবেন। আমি নিজে যেটা সকালবেলা যখন গেলাম, আমি এক্সপ্রেসওয়ের উপর গেলাম, দেখলাম যে এক্সপ্রেসওয়ে পার হওয়ার পরে মহাখালীর এদিক থেকে পুরো এক্সপ্রেসওয়ে গাড়িতে ভরে গেছে। তো গাড়ি থেকে নেমে শত শত মানুষ সেই এক্সপ্রেসওয়ে দিয়ে তারা নেমে গেল। এখন আমি ওখান থেকে আমি ঠিক উপরে থেকে দেখতে পাচ্ছিলাম। তো মহাখালী থেকে যখন আপনি বিজয় সরণি থেকে আপনার সোনারগাঁ রোড থেকে একেবারে মগবাজার মোড় পর্যন্ত লোকে লোকারণ্য দুপুর 1টার মধ্যে, কোনো লোকে লোকারণ্য। পরবর্তীতে যেটা আমি জানতে পারলাম যে পুরো মিরপুর রোডের একেবারে
মসজিদ রোড থেকে শুরু করে মিরপুর রোড পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। তো সমাধি মানে যেখানে আপনার পার্লামেন্টের যে অংশটিতে জানাজার মূল বেদি সাজানো হয়েছিল, ওটার বাইরে যত অলি গলি ছিল, এবং বলা হয়ে থাকে যে গুলিস্তান পর্যন্ত শেষে চলে আসছিল। অনেক বাসার ছাদে, আশেপাশে যে বাসার ছাদে শত শত মানুষ সেখানে তারা এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে। তো কাজী এটা একটা জানাজা ছিল না, এটা ছিল একটা প্রতিবাদ, এটা ছিল একটা শ্রদ্ধার্ঘ, কাউকে শ্রদ্ধা জানানোর একটা অভিব্যক্তি। এটা ছিল কারোর প্রতি শুভাশিস দোয়া, বেগম জিয়ার প্রতি সহমর্মিতা। এবং এইরকম একটা অনন্য উচ্চতায় বেগম জিয়া আমাদের রাজনীতিকে, নিজের ব্যক্তিত্বকে এবং তার যে পারলৌকিক জীবনকে মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের দোয়া এবং ভালোবাসার যে উপলক্ষ তিনি করেছেন আমার জীবদ্দশায়, এটা আমি কোথাও তো দেখিনি। আর এরকম একটা যে দৃশ্য হবে, আজকের এই দৃশ্যটা যদি আমি না দেখতাম হয়তো আমি নিজেকেও বিশ্বাস করতে পারতাম না। ফলে কি হলো, মানে তার যারা শুভার্থী ছিলেন, যারা তার গত 17, 18, 19 বছরের যে দুর্বিষহ জীবন, 11-এর পর থেকে তার দুর্বিষহ জীবন, এই জীবন নিয়ে যাদের আফসোস ছিল, কষ্ট ছিল, বেদনা ছিল, আজকে মানুষের ভালোবাসায় সকল কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এবং সবাই বলছেন যে মানুষের যদি মৃত্যু হয় তাহলে এরকম গৌরবোজ্জ্বল মৃত্যুই হওয়া উচিত। এবং আমরা যারা রাজনীতি করি, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে দীর্ঘদিন ধরে তো রাজনীতি আসলে ঘৃণার উপলক্ষ হয়ে আসছে। রাজনীতি মানেই খারাপ মানুষ, রাজনীতি মানেই যাকে বলা হয় তার জানাজাতে লোকজন যাবে না, তারপরে শেষে 10-12 জন লোক উপস্থিত হবে। তো সেই জায়গাটাতে প্রকৃতির এই সময়টিতে, মানে বিশেষ করে এই শীতকালে, তারপরে মানে মনে হলো যে বেগম জিয়ার জন্যই প্রকৃতি এরকম একটা সুযোগ করে দিয়েছেন। ওনার তো এই মৃত্যুটি বর্ষাকালে হতে পারত। কিন্তু জনাব গোলাম মাওলা রনি, বেগম খালেদা জিয়ার তো নিশ্চিত রাজনৈতিক পরিচয় ছিল, তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন, কিন্তু তারপরেও তার দলীয় পরিচয় ছাপিয়ে সার্বজনীন নেতা কিভাবে হয়ে উঠলেন? সার্বজনীন নেতা হয়েছেন উনি সর্বসাধারণকে দলের পরিচয়ের বাইরে গিয়ে ভালোবাসছেন। উনি সবসময় দলের যে মানে হাতিয়ার আছে, দলের যে ঝান্ডা আছে, পতাকা আছে, এটার মধ্যে তিনি নিজেকে কখনো আবদ্ধ রাখেননি। তিনি সাধারণ মানুষকে ভালোবেসেছেন আনকন্ডিশনালি, তিনি দেশকে ভালোবেসেছেন। তিনি তো তাকে তো বহুবার চাপ দেওয়া হয়েছে, 111 থেকে শুরু করে বহুবার তাকে চাপ দেওয়া হয়েছে দেশের বাইরে যাওয়ার জন্য। তিনি তো এই দেশ ছেড়ে যেতে চাননি। তো আপনি যে মানুষটিকে ভালোবাসবেন, যে মাটিকে ভালোবাসবেন, সে তো আপনাকে রেসপন্ড করবেই। তিনি তো এই মাটিকে ভালোবেসেছেন, এই দেশ ছেড়ে যেতে চাননি। তার উপর অনেক অত্যাচার জুলুম হয়েছে। তিনি ইচ্ছে করলে তার এই জীবনের শেষ যে 20টি বছর, 20টি বছর তিনি তো সুইজারল্যান্ডে, ইউরোপে, আমেরিকাতে, পৃথিবীর কোন দেশে গিয়ে সব সরকারই তো তাকে আশ্রয় দিত, তিনি সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারতেন। কিন্তু তা না করে তিনি ধরেন একেবারে সর্বশেষ যেবার তিনি অ্যারেস্ট হলেন 18 সনে অ্যারেস্ট হলেন, অ্যারেস্টের আগেও তো তিনি লন্ডনে গেলেন। সবাই ধারণা করেছিল যে তিনি হয়তো আসবেন না, কিন্তু তিনি আসলেন, এসে কিন্তু আবার জেলখানাতে গেলেন। তো তিনি জানতেন যে তিনি জেলে যাবেন, কিন্তু তারপরও তিনি ভয় পাননি। দেশের মানুষকে ভালোবাসেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা ছিল। এবং দেখুন তার দেশ নিয়ে মমত্ব তো বোধটা দেখেন, তার শেষের দিকে তার হাত, এই দুটো হাত একেবারে কুঁচকে গিয়েছিল। তিনি হুইল চেয়ার ছাড়া কোথাও ঘোরাফেরা করতে পারতেন না, এবং তার মুখের বেশ কিছু অংশ জড়ো হয়ে গেছিল। তো এই অবস্থাতে সশস্ত্র বাহিনী দিবসে তিনি গেলেন, এবং সেনাপ্রধানের সঙ্গে তার যখন দেখা হলো, তিনি কোনো কথা বললেন না। তিনি জিজ্ঞাসা করলেন যে ভূমিকম্প যে হলো, সেই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সেনাবাহিনী কি ভূমিকা রেখেছে, বা সেখানে ত্রাণ পৌঁছেছে কিনা, বা এই ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির উদ্ধার কাজ ঠিকমতো হয়েছে কিনা। তো বোঝার চেষ্টা করেন এই সময়টিতে দেশের প্রতি কতটা মমত্ববোধ থাকলে, প্রেম থাকলে, ভালোবাসা থাকলে দেশের মানুষের এই দুঃখের কথা তিনি জিজ্ঞাসা করতে পারেন। তো এইরকম যে তার যে হৃদয়, তার যে চিন্তা, তার যে চেতনা, তার যে চরিত্র, তার যে মন এবং মানসিকতা, তার পুরোটাই ছিল বাঙালি আনায় পরিপূর্ণ। তিনি পরিণত বয়সে একটু স্টাইলিশ শাড়ি, ভালো শাড়ি পরতেন নি করতেন, কিন্তু আপনি যদি তার 80-র দশকের রাজপথে দেখেন, তিনি কিন্তু এত অর্ডিনারি কাপড় চোপড় পরতেন, এবং তখন কিন্তু মেকআপ টেকআপ কিচ্ছু করতেন না সেই সময়। অর্থাৎ রাজপথের
আবহমান বাংলার যে রমণী, একেবারে অতি সাধারণ সুতি শাড়ি পরে তিনি রাজপথে যেভাবে পুরো এরশাদের জমানাতে তিনি যাকে বলা হয় মানুষের সাথে রাজনীতি করেছেন, এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সে প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। এ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব এম এ আজিজ, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও নানা প্রতিকূলতার মধ্যেও ক্ষমতার বাইরে থেকেও যে একজন নেতা গণমানুষের নেতা হয়ে উঠতে পারেন, এই বিদায় কি সেটি প্রমাণ করল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। তিনি আসলে হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে যখন ব্লাডলেস কুর মাধ্যমে ক্ষমতা নিয়ে নিল, তারপরের থেকেই কিন্তু বেগম খালেদা জিয়া, যদিও সেই তার স্বামী রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিএনপি তৈরি করলেন, গঠন করলেন, সেটা কিন্তু খালেদা জিয়া এটাকে বড় আকার ধারণ করেছে। তো যাই হোক, তখন যে আপসহীন আন্দোলন করেছে, তখন আপনি দেখেন আওয়ামী লীগ, বিএনপি সহ দুইটা বলয় ছিল, 5 দল আর 7 দল বোধহয়, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে স্বৈরাচারী এরশাদেরকে হটাতে হবে এবং শেষে আবার সিএসির যে নির্বাচন, সেখানে কিন্তু কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না। কিন্তু দেখা গেল চিটাগংয়ে এক মিটিংয়ে শেখ হাসিনাও ঘোষণা দিল যে যারা হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাবে, যারা জাতীয় বেঈমান, তিনি ঢাকা শহরে এসে ঠিকই নির্বাচনে গেলেন এবং সিএসির নির্বাচনে কিন্তু বিএনপি যায় নাই। নির্বাচন ঠিকই তার কথা রেখেছে। এরপর থেকে আপসহীনভাবে নিরলস আন্দোলন করে গেছে, যার ফলে তিনি ওই সময় কিন্তু আপসহীনের আপনার তকমা পেয়ে গেছে, জনগণ তাকে আপসহীন নেত্রী বলেছে। এবং সেই আপসহীনতা আমাদের বাংলাদেশে বিশেষ করে যারা মজলুম, যারা নির্যাতিত, তাদের প্রতি এমনিতেই মানুষের সমর্থন বাড়ে। তেমনি উনি তো মানে কি বলবো, মানে নিষ্ঠুরতার চরম, শেখ হাসিনার নিষ্ঠুরতার একের চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি তো এখনো ইউটিউবে পাবেন যে সবসময় মরে মরে মরে, মরে না তো, তার বয়স তো 80 বছর, মরতে তো হবেই, এরকম কথা বলতো। তো সুতরাং তার প্রতি যে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে সেই নির্জন কারাগারে পুরান ঢাকায় রাখা হলো, এবং সেখানে তো অনেক সময় ডাউট করা হয় তার লিভার সিরোসিস, নানা রোগে আক্রান্ত ছিল। লিভার সিরোসিস আমি জানি না, ডাক্তাররা বলে যে এটা নাকি 4-5 বছর পরেও এটা লিভারে আক্রমণ করতে পারে। অনেকে বলে সে তার তো হয়তো স্লো পয়জন করা হয়েছে বা যাই করুক না কেন, তিনি তো এই যে জেলখানায় ঢুকলেন, এরপরে তিনি দেখেন 1/11-এর সময় কিন্তু তাকে বলা হয়েছে যে তার কাছেই আগে 1/11-এর মিলিটারিরা ডিজিডিএফএ যে প্রস্তাব দিয়েছে যে আপনি যদি মানে তাদের সাথে যদি নেগোসিয়েশন করে তাহলে কিন্তু সেই ক্ষমতায় আসে, কিন্তু সে করে নাই। সে বলছে না আমি গণতন্ত্র চাই। স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, তারপর আপোষ করেননি। না, আপোষ করে নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন, তিনি যখন অসুস্থ, তিনি তার পরিবার থেকে, পার্টি থেকে বহু চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছে, কিন্তু যেতে দেওয়া হয়নি। তাকে অনেক শর্ত দেওয়া হয়েছে, কিন্তু তিনি একেবারে রীতিমতোভাবে মৃত্যু আলিঙ্গন করেছেন, জানে তিনি মারা যাবেন, তারপরেও এর দেশ ছাড়েন নাই। এবং খালেদা জিয়ার এই মহাপ্রয়াণ পতিত শক্তির জন্য কি কোনো বার্তা, যে ক্ষমতার দাপটের রাজনীতির দৃশ্যপটে টিকে থাকা যায় না, মানুষের ভালোবাসা কখনো অর্জন করা যায় না? তার জীবনে ধরেন তার যে বয়স হয়েছিল 80 বছর, তিনি আরো হয়তো বাঁচতে পারতেন, কিন্তু তার তো এই নিঃস্বতার কারণে তার মৃত্যু কিন্তু আরো এগিয়ে আসছে, তাই না? হয়তো তিনি দেখে গেছেন যে শেখ হাসিনা তার উপরে চরম নিষ্ঠুরতা করেছে, তিনি কিন্তু তার আগে দেশ থেকে পালাতে হয়েছে, তিনি কিন্তু দেখে গেছেন, কিন্তু তিনি তো আসলে বাঁচেন নাই। আমার বক্তব্যটা একটাই, যে তিনি এত নিষ্ঠুর এবং তিনি কাউকে আঘাত করে কখনো কথা বলেন নাই। আবার তিনি শ্রোতা ছিলেন, তিনি অন্যের কথা শুনতেন এবং তার ঐশ্বরিক ক্ষমতা ছিল, শুনতেন, হয়তো 5 জনের কাছে শুনতেন, সেই ঠিক
কোনটা দেশ এবং জনগণের জন্য, গণতন্ত্রের জন্য সঠিক হবে সেটাকেই পিক আপ করতেন, এবং তিনি যেটা মনে করতেন সেটার ব্যাপারে খুব অবিচল থাকতেন। তো এইসব নানান কারণে, বিশেষ করে আমি বলবো নিষ্ঠুরতার কারণে তিনি কিন্তু আপনার শেষ পর্যন্ত আপনি দেখেন মারা গেল। এই মারার দায় কিন্তু শেখ হাসিনার আছে, তিনি দায় নেবেন না, কিন্তু দায় আছে তার। এবং সবাই জনগণ জানে ওই মামলাটা সে এতিমের টাকা, বলা হতো এতিমের টাকা আত্মসাৎ করেছে, এটা কেউ বিশ্বাস করে নাই। সেই টাকা এখনো ব্যাংকে আছে। সেই টাকা 2 কোটি আপনার 10 লাখের মতো টাকা আসছিল, তাও আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আসছিল। সেই টাকা তিনি ধরেন নাই, ছোঁয়েন নাই, তিনি কোনো স্বাক্ষরও করেন নাই, অথচ তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এই অভিযোগে তাকে দুর্নীতির মামলা দিয়ে আপনার জেলে পুরে রাখা হয়েছে। আসলে মূলত মানুষ, এদেশের মানুষ জানছে যে আসলে শেখ হাসিনা বেগম খালেদা জিয়া এবং তার দলকে নিঃশেষ করতে চায় এবং বিলীন করতে চায়। এই কারণে তার জীবনের উপরে হুমকি, যে সে মারা গেলে যাবে। উল্লেখযোগ্য বিষয় যেমনটি আমরা দেখলাম জনাব এম এ আজিজ, খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে দেশের গণ্ডি পেরিয়ে ভূ রাজনীতিতে কিন্তু বাক পরিবর্তনের এক ধরনের আভাস মিলেছে। সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন অনেক দেশের প্রতিনিধি, আমরা যেমনটি দেখেছি, এবং বলা হচ্ছে যে ভূ রাজনীতিতেও এক ধরনের বাক পরিবর্তনের আভাস মিলেছে, কি বলবেন? দেখেন, এটা তো প্রমাণ নাই, বলা মুশকিল। তবে আমাদের দেশের সামনে নির্বাচন, তো নির্বাচনের সময় পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে। ভারত তো থাকেই, পরাশক্তি না হলেও ভারত তো উদীয়মান পরাশক্তি, অ্যাক্টিভ থাকে, তো যার যার ইন্টারেস্টে কাজ করে। হ্যাঁ, তো এখনো হয়তো তারা কাজ করছে। তবে যেটা বলা হচ্ছে যে এই যেটা বললেন, একটা পরিবর্তন আসছে এবারের নির্বাচনে। যেমন ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন নির্বাচিত সরকার চায় বাংলাদেশে, নির্বাচিত সরকার। অর্থাৎ শেখ হাসিনা তার রাষ্ট্রীয়ভাবে তাকে আশ্রয় দিয়েছে সত্যি, তবে বুঝতে পারছে তার রায় হওয়ার পরে তাকে সহসা, যেমন একটা ধরেন প্রায় 30টা চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, সব তো ভারতের অনুকূলে। আর দ্বিতীয়ত, ভারতের তিনি আগেও ছিলেন, ভারতের সম্পর্কও আছে, ব্যক্তিগত সম্পর্কও আছে, সুতরাং তাকে আশ্রয় দিয়েছে। এখন তো তার ফাঁসি হয়ে গেছে। সুতরাং যে বন্ধু বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিতে এগ্রিমেন্ট, মানে বন্ধু বিনিময় চুক্তি আছে, সেই চুক্তিতে একটা ক্লজ কিন্তু আছে, যদি রাজনৈতিকভাবে কাউকে যদি দেখা যায় ভিকটিম করা হয়, তাহলে যে দেশে আশ্রয় নিচে সেই দেশ ফেরত নাও দিতে পারে। সুতরাং সেই ইয়েতে তারা রেখে দিয়েছে। এখন বাংলাদেশের তো তাকে ফেরত আনা কঠিন, ওই কারণে ভারত তো দিচ্ছে না। তো এখন যেটা হচ্ছে, আমার মনে হয় ভারত তাদের পলিসি, ফরেন পলিসি চেঞ্জ করতে যাচ্ছে, যে নির্বাচিত সরকার আসলেই হয়তো ভিন্ন ধরনের আসবে, যে টানাপোড়ন, এখন যে টানাপোড়ন, এই ধরনের যে ছাত্র একজন কয়ে দিল হাসনাত, যে 7 সিস্টার আলাদা করে ফেলবে, এটা তাদের জন্য সেন্সিটিভ। রাজনৈতিক দল আসলে কিন্তু একটা, যতই বলেন, একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করে। আর ভারতও যতক্ষণ পর্যন্ত ধরেন শেখ হাসিনা আছে, এই ফরেন পলিসির টানাপোড়ন থাকবে। হ্যাঁ, এবং যতক্ষণ পর্যন্ত ভারত ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, ভারতীয় সম্প্রসারণবাদ ধ্বংস নিপাত। এবং আমরা যেমনটি দেখেছি যে বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন দক্ষিণ এশিয়ার 2 বৈরী দেশ ভারত ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, এবং যে বিষয়টি আলোচনায় এসেছে, পাকিস্তানের স্পিকার সর্দার আয়াজ সাদিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, করেছে, এটা ঠিক, কিন্তু 100টা দেশের প্রতিনিধি আসছিল, 100-র মতো কম বেশি, আর 6টা দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছিল, 6টা দেশের, এই জানা যায়। এবং সারা বিশ্বের অলমোস্ট সব বড় দেশ কিন্তু ওনার শোক জ্ঞাপন করেছে। এটা কিন্তু অভূতপূর্ব। এরকম পরম শ্রদ্ধা এবং সম্মানে সবাই, কারণ হচ্ছে ওই যে আমি বললাম যে
কঠোর নির্যাতন আমি বলবো। শেখ হাসিনা তো তাকে আসলে তার ইউটিউবে বক্তব্য পাওয়া যায়, তাতে স্পষ্ট যে তিনি তাকে আসলে হত্যাই করতে চেয়েছে, কিন্তু তিনি তার আগেই কিন্তু আপনার বিদায় নিতে, তার ভিতরে কিন্তু আসলে সত্যি সত্যি সে ফ্যাসিস্ট হয়ে গেছিল, সে একক ক্ষমতার অধিকারী। যার ফলে আপনি দেখেন বিএনপিতে কিন্তু নেতৃত্বের শূন্যতা নাই, তার দলে কিন্তু নেতৃত্বের শূন্যতা, সে তার বিকল্প রাখে নাই। এখন কোনো বিএনপি ধরেন একবার তো আপনার এক দলের পরে যখন বহু দল হয়ে গেল তখন কিন্তু জোহরা তাজউদ্দিন লিডারশিপ দিচ্ছে, সেরকম একটা নারী বা পুরুষ পাওয়া যাচ্ছে না, এমন এক জায়গায় নিয়ে গেছে দলকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই যে বেগম খালেদা জিয়া এখন কিন্তু এই দেশের, যতই বলেন যে আমাদের দেশে তো প্রবীণ নেতা আর কেউ নাই, ভাষা নেই, কোনো দিন এমপিও হয় নাই, মন্ত্রীও হয় নাই, প্রেসিডেন্ট হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই, কিন্তু তিনি হুঙ্কার ছাড়লে কিন্তু দেশের পলিটিক্স ঘুরে যেত। কিন্তু এরকম তো কেউ নাই। এখন ধরেন বেগম খালেদা জিয়া শুধু আমাদের দেশে বলবো একটা অভিভাবক হয়ে গেছিল, একদম সিনিয়র লিডার ছিল এবং তিনি মজলুম নেতা ছিলেন। এই জন্য দেখেন এবং এই বিএনপির সাথে রাজনীতির ক্রান্তিকালে খালেদা জিয়ার চলে যাওয়া আসলে রাজনীতিতে কি প্রভাব, সে আলোচনায় ফিরবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ। জনাব গোলাম বালা রনি, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং তারেক রহমানের হাতে ভারতের শোক বার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর। 24-এর গণঅভ্যুত্থানের পরের বাস্তবতা যদি আমরা তুলে ধরি, এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ভারত সম্পর্কের এক ধরনের টানাপোড়েনের তথ্যই আমরা গণমাধ্যম, সংবাদ মাধ্যমে দেখে এসেছি। এবার তার অবসান হবে কি? ভারত কিন্তু প্রথম দিন থেকে বলে আসছিল যে তারা কান্ট্রি টু কান্ট্রি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চায় এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঙ্গে তারা সম্পর্ক রক্ষা করতে চেয়েছিল। কিন্তু এই সরকারের কতিপয় সিদ্ধান্ত, তারপরে এই সরকারের যারা অংশীজন আছেন তাদের ভারত বিরোধী বক্তব্যের কারণে, সঙ্গত কারণে কূটনীতির যে ভাষা, সেই ভাষা ভারত পরিবর্তন করে ফেলে। ভারত যেটা বলতে চায় যে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সকল চলমান সম্পর্ক রয়েছে, প্রজেক্টগুলো রয়েছে, যা কিছু আছে, আমরা এগুলো পরবর্তী যারা নির্বাচিত সরকার আসবেন তাদের সাথে সেই সম্পর্কটা স্থাপন আমরা করব। তো সেই দিক থেকে বর্তমান সরকার যারা আছেন, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারাও কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছে ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। এস জয়শঙ্করের সঙ্গেও একাধিকবার সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করেছে এবং সর্বশেষ খলিলুর রহমান সাহেবও সেখানে গেছেন। কিন্তু ভারতের পক্ষ থেকে আসলে বর্তমান যে সরকারটি আছে সেই সরকারের সঙ্গে একটা সুন্দর কোঅপারেশনমূলক সম্পর্ক, এটা ভারত শেষের দিকে গত 6-7 মাস যাবত এটা রেসপন্ড করছে না। কিন্তু যখন এই সরকার ক্ষমতায় এলো, বোঝার চেষ্টা করুন ভারত কিন্তু একটা খুব বড় গণতান্ত্রিক দেশ, কাজেই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা যেমন ধ্রুব সত্য, একই সঙ্গে বাংলাদেশে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা বিরাট গণ অভ্যুত্থান হয়েছে, তো সেই গণ অভ্যুত্থানের সরকারের সঙ্গে কিন্তু তারা একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের দেশের সরকারের যে হলো কি, প্রথম দিকে তারা একটা হেরোইজম দেখানোর চেষ্টা করলো যে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট বা ভারত বিরোধী একটা মনোভাব দেখাতে পারলেই বোধহয় তারা এদেশের জনগণের মন জয় করতে পারবে। তার সঙ্গে র্যাডিক্যাল ইসলামিস্ট যে গ্রুপগুলো রয়েছে বাংলাদেশে, তাদের বাড়ন্ত, তাদের পরে বিপ্লবের যে সকল তরুণ নেতৃত্ব রয়েছে, তারা যেভাবে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট জাগ্রত করছিল, দিল্লিতে মার্চ করবে, 7 সিস্টার দখল করবে, এমনকি দিল্লি দখল করে ফেলবে, এবং এই সকল বিষয়কে নিয়ে সরকারের যারা হর্তাকর্তা আছেন তারা এটার লাগাম টেনে না ধরে অ্যাজ ইট ইজ এমনভাবে তারা প্রমাণ করেছে যে মনে হয় যেন তারা প্রিভিলেজ দিচ্ছে কথাগুলো। ফলে কি হলো, এই যে 2024-25 সনের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত এই সরকারের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করার জন্য চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ভারত যখন ব্যাক গিয়ারে চলে গেছে, ব্যাকফুটে চলে গেছে, তখন আবার সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে তার সঙ্গে, যেমন বিমস্টেক বৈঠক হলো ব্যাংককে, সেখানে তারা চেষ্টা করছে। পররাষ্ট্র নীতি কি নতুনভাবে সংজ্ঞায়িত হবে কিনা সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যেতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। এই অংশে দুজনের কাছে একটি অভিন্ন প্রশ্ন রাখতে চাই, দুজনের মন্তব্য নিতে চাই।
রাজনীতির ক্রান্তিকালে খালেদা জিয়ার চলে যাওয়ায় রাজনীতিতে কি প্রভাব, এবং খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে যে নিজের নিজস্ব একটি রাজনৈতিক ধারা তৈরি করেছিল, সেটি কি বিএনপির সামনের দিনে ধরে রাখতে পারবে? গোলাম মাওলা রনি। বিএনপির জন্য আসলে খালেদা জিয়ার যে তিরোধান, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এই কারণ হলো উনি যে ব্যক্তিত্ব নিয়ে, সততা নিয়ে, ন্যায়নিষ্ঠতা নিয়ে একটা পোর্ট্রেট তৈরি করে রেখেছিলেন, ওই পর্যায়ে দ্বিতীয় কোনো সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্যাটাগরির কোনো নেতৃত্ব এই মুহূর্তে নেই। দ্বিতীয়ত যে ওনাকে কেন্দ্র করে যে একটা বলয় ছিল, সিন্ডিকেট ছিল, একটা স্তর ছিল, সেটা এই মুহূর্তে সামনে আগামী 2 সপ্তাহের মধ্যে একটা ক্রিটিক্যাল টাইম যাবে বিএনপির নেতৃত্বের দিক থেকে। অন্যদিকে তারেক রহমান সাহেব আসছেন, তিনি একে তো তার মায়ের এই মৃত্যুতে শোকগ্রস্ত, দ্বিতীয়ত তিনি 17 বছর পর বাংলাদেশে এসছেন, তৃতীয়ত হলো যে এখন ইতিহাসের সবচেয়ে একটা ক্রান্তিকাল সময় যাচ্ছে। তো এই আগামী যে উইদাউট খালেদা জিয়া, বিএনপির জন্য অতীতের যে কোনো সময়ের চাইতেই এই জিনিসটা সংকটাপূর্ণ হয়ে পড়বে বর্তমান নেতৃত্বের জন্য। আর বিএনপিকে যারা আক্রমণ করত, শত্রু, তারা খালেদা জিয়াকে একজন শিল্ড হিসেবে মনে করতেন, প্রতিরক্ষাবহ হিসেবে। যেহেতু তিনি নাই, ফলে বিএনপির যারা প্রতিপক্ষ, তারা এখন নির্বিচারে বিএনপির উপর নিষ্ঠুর আক্রমণ চালানোর চেষ্টা করবে। এখন সেটা বর্তমান নেতৃত্ব কিভাবে মোকাবেলা করে সেটি দেখার বিষয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব এম এ আজিজ, একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, আমি দুটো ফেস দেখি এখানে। ধরেন, বেগম খালেদা জিয়া তার বিকল্প আপাতত রাজনীতিতে নাই। তিনি রিয়েলি জাতির অভিভাবক, রাজনীতির অভিভাবক ছিলেন। যেমন ধরেন, ওই আমি আগেও বলেছি, বিএনপির সাথে এই সরকারের টানাপোড়েন ছিল, তিনি কিন্তু মেডিয়েট করে বৈঠকটা করিয়ে দিয়েছিলেন। এই লোকটা এখন নাই, মানে তার মৃত্যুর পরে এইটা নাই। তবে বিএনপি, আমি যদি বলি যে তার কারণে ক্ষতিগ্রস্ত হবে, সময় নেবে বটে, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ আমি মনে করি যে তারেক রহমান কিন্তু চিকিৎসার জন্য 5 বছর ছিল, এরপরে 12 বছর লন্ডনে, যে দেশটা আমরা ফলো করি, ওয়েস্টমিনিস্টার সিস্টেম, যেখানে রাজা আছে, যেখানে প্রধানমন্ত্রী আছে, ধরেন ওখানে উত্থান পতন আছে, কিন্তু সেখানে আইনের শাসন আছে, সুশাসন আছে। এবং আমি তো 10 দিন থাকার পরে আমি দেখছি আমার মনোজগতেই পরিবর্তন ঘটে গেছে। তো আমি এই জন্য 12টা বছর যে গণতান্ত্রিক একটা দেশে ছিল, ওখানে ব্রিক্স হওয়ার পরে উত্থান পতন হয়েছে না, হয়েছে, কিন্তু এটা তো শিখেছে। তা আমার তো মনে হয় তিনি একজন। জনাব এম এ আজিজ, ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।